जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। শীত আসার সাথে সাথেই গ্রামে শুরু হয়েছে ছিচকে চোরের উৎপাত। কয়েক মাস ধরে গ্রামের সর্বত্র চুরি হয়ে চলেছে, তাই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে রাত জেগে পাহারা দিচ্ছে এই ঘচুগঞ্জের রাস্তায় রাস্তায়। जागते रहो, जागते रहो, जागते रहो, जागते रहो। পাঁচু ফিসফিস করে বলল, কি গো গুরু, আজকে কি নেপাল খুলো বাড়িতে চুরি করতে যাবে নাকি? বলছি কি অন্য কোনো বাড়িতে গেলেও তো না, জানো তো কেমন যাদের লোক ধরতে পারলে পে দিয়ে পাঠ করে দিবে। তো একটু চুপ করবে কি? নেপাল খুঁড়ো ভাবছে কি যে ওর বাড়িতে চুরি করার ক্ষমতা আমাদের নাই? আজ দেখিয়ে দেব ঘুঁচু চাইলে নেপাল খুঁড়ো কেন, রাজপ্রাসাদে চুরি করা কোনো ব্যাপার নয়। পাঁচু আর ঘেঁচু এই ঘচুগঞ্জের নাম করা ছিচকে চোর। প্রত্যেকের ঘরেই টুকটাক চুরি হাত সাফাই সে করেই ফেলেছে, আর তাদের জন্যই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আশপাশটা ভালো করে তাকিয়ে ফুরুত করে ঢুকে গেল নেপাল খুঁড়োর বাড়িতে। নেপাল খুঁড়ো এই গ্রামের গণ্যমান্য একজন বয়স্ক ব্যক্তি। বিয়ে করেননি, একাই থাকেন, কিন্তু সম্পত্তি খুব একটা কম নেই। এবার যা পারবি ঝোলায় ঢুকিয়ে নে, খুব সাবধানে। ঠিক আছে গুরু। এই দাঁড়া, একটু দাঁড়া। সেই থেকে হেঁটে হেঁটে পাগুলো যেন ধরে গেল। বলছি এখন কটা বাজবে বলো তো মদন কাকা? ভালোই রাত হয়েছে, 2-2:30 কাছাকাছি তো হবেই। আর পারা যাচ্ছে না এই ঠান্ডায়, চোখগুলো যেন ভেতরে টানছে। বলছি কাকা, বাড়ি চলে গেলে হয় না? মনে হয় চোরের দল আজ আর বেরোবে না, প্রচন্ড ঘুম পেয়েছে। ঠিক আছে, আর একটা রাউন্ড মেরে বাড়ি চলে যাব। 2 মিনিট বস। কেড়ে রান্নাঘরে দাঁড়া, আজ তোদের মজা দেখাবো। আমার ঘরে চুরি করতে আসা। এটা কি করলি পাঁচু? বাঁচতে হলে পালা তাড়াতাড়ি। চোর চোর চোর, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, চোর চুরি করে নিয়ে পালালো। মাচায় বসে বিশ্রাম নিচ্ছিল বসন্ত, মদন কাকা, শঙ্কর আরো অনেকে। শুনতে পেল নেপাল খুঁড়ো চোর চোর করে চিৎকার করছে। শ্যামল কাকা বলল, এখানে বসন্ত, বলতে না বলতে চোর বেটা বেরিয়ে পড়লো, তাও আবার একেবারে নেপাল খুঁড়োর বাড়িতে। তাড়াতাড়ি চল সবাই, তাড়াতাড়ি চল। কি গো খুঁড়ো, কি হলো? চোর চোর করে চিৎকার করছো কেন? আর বলিস না, চোর বেটার এত সাহস যে আমার ঘরে চুরি করতে আসে। আজ বেটাদের মজা দেখাবো, তাড়াতাড়ি চল আমার সাথে। বলছি খুড়ো, কোন দিকে গেছে বেটাগুলো? ওই কবরস্থানের রাস্তাটার দিকে ছুটে গেল দেখলাম। তাড়াতাড়ি চল, তা না হলে হাতের বাইরে চলে যাবে। কথা শেষ করেই সবাই রওনা দিল কবরস্থানের রাস্তার দিকে, যে দিকটায় ঘেঁচু আর পাঁচু ছুটে পালিয়েছে। সবাই মিলে এবার কি করবে গুরু? সামনে তো কবরস্থান, এবার আর কোন দিকে পালাবো?
বাঁচতে হলে এই কবরস্থানে গা ঢাকা দিতে হবে। কি বলছো গুরু? এই কবরস্থানে ঢোকা মানে সাক্ষাৎ মরণ। জানো তো কোন শয়তান থাকে এখানে? এখনো তো কিছু ভাবার সময় নয়। ভেতরে না ঢুকলে গ্রামের লোক মেরে এইখানে পুঁতে দেবে। বলছি গুরু, এবার কি করবো? ধরতে পারলে তো পে দিয়ে লাট করে দেবে। চুপ কর, বেশি বকবক করিস না, এখানে চুপ করে বসে থাক। বলছি খুড়ো, এই মাল দুটো তো ওই পাশেই তো এলো, গেল কোথায়? ভেতরে খোঁজাখুঁজি করবো নাকি? ভেবেছিস নাকি তোরা ওদের দুজনকে ধরতে গিয়ে সবাই মিলে মরবো নাকি? জানিস না এই কবরস্থানে ওই শয়তান থাকে? তাড়াতাড়ি চল এখান থেকে। বলছি গুরু, ওরা চলে গেছে। এবার তাহলে চলো পালাই এখান থেকে। শুনেছি জায়গাটা ভালো নয়, বিপদ হতে পারে। তুই চুপ করবি কি? তুই নিজেও মরবি আর আমাকেও মারবি। এখন বাইরে গেলে বেঁচে যাবি ভেবেছিস? ধরতে পারলে মেরে এখানেই পুঁতে দেবে। গ্রামের মানুষ তাদের পেছনে ধাওয়া করেছে। মানুষের হাত থেকে বাঁচার জন্য পাঁচু আর ঘেঁচু ছেদি পুকুরের ওই ভয়ঙ্কর কবরস্থানটায় আশ্রয় নিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বন্য শিয়ালের চিৎকার পরিবেশকে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। চল পাচু, এবার এখান থেকে মানে কেটে পড়ি। ঝোপঝাড় ভেঙে বেরিয়ে এলো ঘোঁচু আর পাঁচু। ততক্ষণে গ্রামবাসীরা সবাই কবরস্থান ছেড়ে গ্রামের দিকে রওনা দিয়েছে। আশপাশটা ভালো করে দেখে নিয়ে পালাতে যাবে, ঠিক তখনই কাউকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। কে রে তুই? এখানে কি করছিস? কোনো কথায় উত্তর দিল না সেই ব্যক্তি। তাদের কথায় যেন হুঁশ ফিরে পেল আর হালকা হালকা দুলতে শুরু করলো। আচমকাই সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ালো। গুরু, এটা কে? তার মানে এই শয়তান এখানে থাকে? এবার কি হবে গো গুরু? কি আর হবে? আর এক মুহূর্ত এখানে নয়, পালা এখান থেকে। তারা পালাতে যাবে, তৎক্ষণাৎ সেই মূর্তি ঝাঁপিয়ে পড়ল পাঁচুর ওপর। তারপর এক কামড়ে গলা থেকে তুলে নিল এক খামচার মাংস। ভিমকি দিয়ে বের হচ্ছে রক্ত, মরণ যন্ত্রণায় চিৎকার করছে পচা। আস্তে আস্তে চুপ হয়ে গেল। সুপ্ত লাভা যেন জ্বলে উঠেছে, আর তারই প্রকাশ হচ্ছে সেই মূর্তির দুই চোখ দিয়ে। যেন আগুনের শিখা চোখ থেকে বেরিয়ে এসে বাতাসকে স্পর্শ করছে। এরপর সেই মূর্তি পাঁচুর শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল কবরের একদিকে, আর ঘুরে তাকালো ঘেঁচুর দিকে। ঘেঁচু তখন প্রাণ ভয়ে দৌড়ে গেল কবরের গেটের দিকে। এখান থেকে বেরোতে পারলে হয়তো তার প্রাণটা বেঁচে যাবে। আর সেই মুহূর্তেই আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে এগিয়ে গেল ঘেঁচুর দিকে। যেন মনে হচ্ছে সে আজ নিজের শিকারকে এখান থেকে বের হতেই দেবে না। কেলো করেছে, এ তো গেটে তালা মারা। এখন কি করি? না, পাঁচিল টপকে পালাতে হবে। গেটে তালা দেওয়া, আর এক মুহূর্ত দেরি না করে ঘেঁচু এগিয়ে গেল সামনের পাঁচিলটার দিকে। যা হোক করে পাঁচিলটা টপকাতে পারলে হয়তো সে নিজের প্রাণটা বাঁচাতে পারবে। অন্যদিকে সেই পিশাচ শিকার না পাওয়ার রাগে ক্ষোভে চিৎকার করতে করতে এগিয়ে আসছে ঘেঁচুর দিকে। ঘেঁচু পালাতে যাবে, ঠিক তখনই কেউ যেন তার পাটা টেনে ধরল। টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে আনলো ঘেঁচুকে। ওরে বাপরে, মরে গেলাম রে। কোমরটা মনে হয় ভেঙে গেল রে। এ বাবা, এই শয়তান যে আমার পিছু ছাড়েনি। এবার আমার কি হবে? হে ভগবান, গ্রামবাসীদের হাত থেকে রক্ষা পেতে গিয়ে শয়তানের খপ্পরে পড়ে গেলাম। এবারের মতো রক্ষা করো, আমি কথা দিচ্ছি চুরি করা ছেড়ে দেব। ঘেঁচুর কথাটা শেষ হওয়া মাত্রই সেই পিশাচ ঝাঁপিয়ে পড়ল ঘেঁচুর উপর। খপ করে মুন্ডুটা ধরে পটাশ করে ঘুরিয়ে দিল উল্টো দিকে।
একটাও টু শব্দ করার সুযোগ দিল না খেজুকে, আর তার নিজের শরীরটাকে টানতে টানতে নিয়ে চলে গেল কবরস্থানের ভেতরের দিকে। সকাল হতেই দেখা গেল সেই কবরস্থানের কাছে ভিড় জমেছে। দলে দলে লোক এগিয়ে যাচ্ছে সেই কবরস্থানের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘোটালা হয়েছে ওইখানে। সবাই গিয়ে দেখল গ্রামের নাম করা দুই ছিঁচকে চোর, পাঁচু আর ঘেঁচু, ওদেরকে কে যেন আগের দিন রাতে নৃশংসভাবে হত্যা করেছে। তাদের এই মৃত্যুতে গ্রামের মানুষ যতটা না দুঃখ পেয়েছে, তার থেকে বেশি যেন শান্তি পেয়েছে। এখন রাতের অন্ধকারে চুরির হাত থেকে রক্ষা পেল এই গ্রাম। দাদা, আপনি টিয়াপুর যাবেন? হ্যাঁ যাইবো দিদি, ওঠে আসুন। আমি দুষ্টু। আমি আজই গ্রামে ফিরছি প্রায় 5 বছর পর। শহরের থেকে গ্রামে গরমটা একটু কম। চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ, গাছপালায় ঘেরা। বহুদিন পর গ্রামে ফিরে বেশ ভালো লাগছে। স্টেশন থেকে অটো কিংবা রিক্সা করে 8 ঘন্টা রাস্তা টিয়াপুর। দাদা, এইখানে একটু দাঁড়ান তো, আমার একটু দরকার আছে। আর আপনার কাছে কি কোনো টর্চ আছে? থাকলে একটু দিন না। দিদি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আপনি এই গভীর জঙ্গলে আমায় রিস্কা থামাতে বলছেন কিনা? জায়গাটা মোটেও ভালো নয়। এখানে মাঝে মাঝে মানুষের লাশ পাওয়া যায়। আপনাকে দাঁড়াতে বলছি, আপনি দাঁড়ান না। এভাবে এত প্রশ্ন কেন করছেন? মেয়েটা কি পাগল নাকি? যাকে কথায় গেছে খদ্দের লক্ষ্যে। আমার সতর্ক করা কাজ আমি সতর্ক করলাম, না শুনলে আমি আর কি করব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াচ্ছি। আপনি আমার পিছু করবেন না যেন। আপনি এইখানেই থাকুন, আমি কিছুক্ষণ পরেই আবার ফিরে আসবো। না না দিদি, আমি পিছু করব না। আপনি যান, তাড়াতাড়ি আইবে না। জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়। দুষ্টু জঙ্গলের ভেতরে প্রবেশ করে। রিক্সাওয়ালা রামুর এই ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হয়, তাই সে তার পিছু নেয়। দুষ্টুর চোখের আড়ালে সেই রিক্সাওয়ালা তার পেছনে যেতে থাকে। রামু জঙ্গলের অনেক গভীরে চলে যায়। সে সেই মেয়েটিকে দেখতেই পায় না। চারিদিক ঘন জঙ্গল। বন্য শেয়ালের চিৎকার আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ কি, মেয়েটা গেল কোথায়? এই তো সামনে ছিল। না না, আমায় দেখতে হবে ব্যাপারটা। আরে ঠিক মনে হচ্ছে না তোমার? এই কান্নার শব্দ কোত্থেকে আসে? মেয়েটা কি বিপদে পড়লো নাকি? আমার এমন ভয় কেন লাগতেছে? কোন বিপদে পড়লাম না তো? কি ওটা কি? মনে হয় ওই মেয়েটা। দেখি কি করছে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে মনে হচ্ছে।
সেই 5 বছর ধরে এই জঙ্গলে আমি বন্দি। কয়েকটা মানুষ আমার জীবনটা শেষ করে দিল। আমি কার কাছে সাহায্য চাইব? আমি কি করে সাহায্য করবো মেয়েটিকে? আমায় কিছু একটা করতেই হয়। বা যাই যাই, আমি ভৈরব বাবার কাছে যাই। একমাত্র তিনি পারবেন সমস্যার সমাধান করতে। রামু তাড়াতাড়ি করে তার অটো নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক ভৈরব বাবার উদ্দেশ্যে। দেখতে দেখতে রামু অটো নিয়ে সেই ভৈরব বাবার কাছে চলে আসে। সে দৌড়ে যায় ভৈরব বাবার দিকে। বাবা বাবা, আমায় রক্ষা করুন বাবা, আমি বড় বিপদে পড়া আপনার কাছে আইছি। আমারে সাহায্য করুন বাবা, আমারে সাহায্য করুন বাবা, রক্ষা করুন আমারে। কি হয়েছে? তুই এত উতলা কেন? কি হয়েছে? কি কাকে সাহায্য করব? টেইয়াপুরীর ওই জঙ্গলে এক মেয়ের গো বাবা, ও আমার রিস্কা করে যাচ্ছিল, মাঝ রাস্তায় দাঁড় কইরা দেয় আমারে, আর তারপর সে জঙ্গলের ভিতর চলে যায়। আমিও যাই তার পিছনে, তার অজান্তে, বুঝলেন? ওই মেয়ে এক ভূত বাবা, ভূত। আপনি কিছু একটা কইলেন, দয়া করে কইলেন। তুই একটু চুপ কর, আমি দেখছি কি করা যায়। বলার সাথে সাথে ভৈরব বাবা তার চোখ বন্ধ করেন। কেউ কি আছো যে আমায় সাহায্য করবে? কেউ নেই, কেউ নেই এখানে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। ভৈরব বাবা রামুকে সব কথা বলতে শুরু করলো। মেয়েটির নাম দুষ্টু বিশ্বাস, বনেদি বংশের মেয়ে। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে 5 বছর পর বাড়ি ফিরছিল। ওই জঙ্গলে দাঁড় করিয়ে কিছু লোকজন তার উপর লুটপাট চালায়। শুধু তাই নয়, শেষে তার কাছ থেকে সবকিছু কেড়ে পর্যন্ত নেয়। না না, মেরো না আমায়, আমার যা টাকা পয়সা আছে তোমরা নিয়ে নাও, আমায় শুধু যেতে দাও। আর তার থেকে সব টাকা পয়সা ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, সবকিছু কেড়ে নেওয়ার পর তার রূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা সবাই তাকে ভোগ করে। রামু যত এইসব কথাগুলো শুনছিল, সে ততই ভয় গুটিয়ে যাচ্ছিল। তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল, হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল তার। তারপর কি হয়েছিল বাবা? তারপর তার অর্ধমৃত শরীর থেকে তারা সেই জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। সেই দিন থেকেই সে ওই জঙ্গলে বন্দী, আর তার আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই স্থানের আশেপাশে। তাহলে কি 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 হবে বাবা এবার? এবার আমি কি কি করব? ও আমার কোনো ক্ষতি করবে না তো? তোকে যা করার তোকেই তো করতে হবে রামু। ভগবান ওর মুক্তির জন্য তোকে বেছে নিয়েছেন। যা, আমি তোকে মন্ত্রপুত জল দিলাম, তুই যাবি আর তার গায়ে এই জল নীরবে ছিটিয়ে দিবি। সে মুক্তি পেয়ে যাবে, ভয় নেই, সে তোর কোনো ক্ষতি করবে না। বাবার কথা মতো রামু তার রিক্সা নিয়ে আবার সেই জায়গায় ফিরে আসে আর দেখে সেই মেয়েটি সেই জায়গায় তার জন্য অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলেন দাদা আপনি?
আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে এইখানে দাঁড়িয়ে আছি। এই একটু ওদিকে গিয়েছিলাম, ওই দিকটা। আসুন, উঠে আসুন। বুকে ভরসা নিয়ে রামু তার রিকশায় সেই অশরীরী মেয়েকে বসতে বলে। গাড়িতে ওঠার আগেই রামু তার গায়ে ভৈরব বাবার দেওয়া জল ছিটিয়ে দেয়। দেওয়া মাত্রই সারা শরীর আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। কি দিলেন আপনি আমার গায়ে? তুমি মুক্তি পাবে, এবার তুমি মুক্তি পেয়ে যাবে, বুঝছো? আমি তোমার আসল পরিচয় জানি না গিয়েছি, বুঝছো? তুমি মুক্ত এইবার। ধন্যবাদ দাদা, আমার না বলা কথা বুঝে নিয়ে আমায় সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ভূত সেইখান থেকে উধাও হয়ে যায়, আর রামু একা একা তার একমাত্র সঙ্গী রিকশা নিয়ে বাড়ি ফিরতে থাকে। দর্শক বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাও, আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটি। লাইক শেয়ার করতে ভুলো না জানো। দেখা হচ্ছে পরের গল্পে।